নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে আজকে ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে উপস্থিত হয়ে থাকেন। আজকেও এই পূর্ণ দিনে শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণ পদকপ্রাপ্ত, ভারতরত্ন গৌরবে ইতিমধ্যেই যিনি সম্মানিত তিনি হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। যে মানুষটি ইতিমধ্যেই এত সম্মানে সম্মানিত এবং ভূষিত, তার যে কথা বলার কিছু তো নেই, থাকেই না। কারণ দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে শেখাচ্ছেন যে জীবনে বিপদ আসলে আমরা কিভাবে সেই বিপদ থেকে উদ্ধার হব। দাদা প্রত্যেকটা মুহূর্তে আমাদের শেখাচ্ছেন যে বিপদ আসছে, সেই বিপদের কিন্তু সম্মুখ সমরে কি করে লড়াই করতে হবে। আমরা আরেকটু বিস্তারিত দাদার কাছ থেকে জেনে নেব। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর অভিজিৎ ঘোষালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। প্রথমেই বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ালে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। ভাতৃদ্বিতীয়ার এই শুভ লগ্নে বাংলার যত বোন আছে তাদের আমি আন্তরিক এবং প্রীতি শুভেচ্ছা জানিয়ে এই কামনা করে যে তাদের সমস্ত ভাই ভালো থাকুক, আজকে আমার প্রোগ্রাম শুরু করব। এই সবে কালী পুজো কেটেছে, ভাতৃদ্বিতীয়া একটা রিচুয়ালস, এরপরে মা জগদ্ধাত্রী আসবেন। তো আমরা যারা বাঙালি আমরা সব সময় ওই আমাদের বলি 12 মাসে 13 পার্বণ। এখন সেই পার্বণটা বেড়ে 23টা 22টা হয়ে গেছে, বাট আমরা কিন্তু হারিনি, আমরা হারবো না। আমরা সমস্ত যত দেব দেবী আছে তাদের সমস্ত যা যা রিচুয়ালস মেনে পুজো পাঠ সেগুলো করব এবং আমরা আনন্দের সঙ্গে বাঁচব, এই অঙ্গীকার করে আজকে আমি আমার প্রোগ্রাম শুরু করব। প্রথম কথা বলি, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লগ্ন হইতে বা দ্বাদশ ভাব কী কী এবং তার কি মাহাত্ম্য বা কি তাৎপর্য আর কি। তো লগ্ন সাপেক্ষে যে লগ্নে আপনি জন্মগ্রহণ করেন সেই লগ্নটাকে সর্বদা আপনাদের কি ধরতে হবে? এক ধরতে হবে, মানে সেটা হচ্ছে আপনাদের স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ, কেউ একজন আছেন, দেখে নেবো। হ্যাঁ, আমাদের প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মমিতা বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নামটা বলবেন ম্যাডাম? দীপশা দাস। দীপশা। হ্যাঁ। জন্ম তারিখ? 18ই জুন 2010। 18ই জুন 2010। জন্ম সময়? জন্ম সময় সকাল 9টা 25। সকাল 9টা 25। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। বলুন কি জানবেন? ওর পড়াশোনার সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। ও, কেমন লাগছে? ভালো লাগছে, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগে। আচ্ছা, আমি প্রথম বলি বোন, তোমার মেয়ের ভবিষ্যৎ খুব উন্নতি পাক, এইটা শুভকামনা জানিয়ে আমি বলি। আচ্ছা, যেটা তোমার মেয়ে প্রথমত হচ্ছে মাঙ্গলিক। হ্যাঁ, তোমার মেয়ে প্রথমত হচ্ছে মাঙ্গলিক, এর পঞ্চমে রাহু এবং কেতু, এই দুটো কলিতে যদি রাহু কেতু নিচস্থ হয়, কলিতে যদি রাহু কেতু নিচস্থ হয় তাহলে কিন্তু পাওনার যে জায়গাটা সেটা কিন্তু আউট অফ 100 হয় না, আউট অফ 50 হয়, এটা আমি বারবার বলি। হ্যাঁ, তো আমি তোমাকে বলি উচ্চশিক্ষায় এর বাধা পাবে, উচ্চশিক্ষা করতে গিয়ে বাধা পাবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো? উচ্চশিক্ষা করতে গিয়ে এই মেয়েটা বাধা পাবে। এর রাহু কেতুর প্রতিকার বিশেষ করে এবং মঙ্গলের প্রতিকারটা একটু করিয়ে দিও, তাহলে দেখবে ভবিষ্যৎটা অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। তো ব্যাপার হচ্ছে লগ্নকে আমি বলি, লগ্নকে প্রথমত বলে যে তনুস্থান। তনুস্থান মানে হোয়াট আর ইউ, মানে আমি কে, আমি কে, এটা আমরা প্রথমে বিচার করি লগ্নের তনুস্থান যেটা বা 1 নম্বর ঘর যেটা লগ্ন সেটা ধরে। এইটা হচ্ছে আপনার যে জন্ম মুহূর্তে সবজেক্টটা ভাইটাল পয়েন্ট বলতে পারেন বা ভাইটাল ঘর বলতে পারেন। হ্যাঁ, এটাতে কি কি আমরা দেখতে পাই? আমরা দেখতে পাই শারীরিক গঠন কীরকম হবে, তার স্বাস্থ্য কীরকম হবে, তার রূপ স্বভাব ব্যক্তিত্ব কীরকম হবে এবং আত্মবিশ্বাস কীরকম হবে, তার জীবন দৃষ্টি কেমন হবে এবং নিজের ওপর তার বিশ্বাস থাকবে কি থাকবে না, এটা আমরা বিচার করি লগ্ন ভাব থেকে বা যেটাকে বলে তনুভাব থেকে, ঠিক আছে? আধ্যাত্মিক দিক কী এর,
এটা হচ্ছে আত্মচেতনা। আমরা লগ্ন থেকে আত্মচেতনা, সেলফ অ্যাওয়ারনেস যেটাকে বলা হয়, তো সেলফ অ্যাওয়ারনেস আমরা বিচার করি। আর যদি লগ্নভাব কারোর ভালো হয়, তার আত্মবল থাকবে, সে শক্তিশালী ব্যক্তিত্ব হবে, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে এবং সে আত্মনির্ভর হবে। আর যদি লগ্নভাব কারোর খারাপ হয়, সেক্ষেত্রে সে কী হবে? অহংকারী হবে, তার দুর্বল মানসিকতা হবে এবং তার মধ্যে মানসিক বিভ্রান্তি থাকবে। তাহলে লগ্ন থেকে কালপুরুষের যে মানে আমাদের যে লগ্ন, সেটাকে বলা হয় কালপুরুষের মস্তক। তাহলে এই মস্তক থেকে আমরা একটা মানুষের কি ভাব বুঝতে পারি, যে তার ব্যক্তিত্ব কেমন হবে, তার স্বাস্থ্য কেমন হবে, তার রূপ রস রঙ্গ তার মধ্যে কতটা থাকবে, এগুলো আমরা দেখতে পাই। তো যদি কারোর ধরুন লগ্নভাবে রবি আছে এবং রবিটা তার ভালো আছে, তাহলে দেখবেন তার মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা থাকে। এবং তার মধ্যে যদি খারাপ হয় রবিটা, তাহলে দেখবেন তার মধ্যে সে অহংকারী হয় এবং অপরকে খুব ডমিনেট করার একটা চেষ্টা করে। অ্যাজ ইউজুয়াল যদি কারোর লগ্নস্থানে চন্দ্র থাকে, তাহলে সেক্ষেত্রে দেখবেন সে খুব সংবেদনশীল হয়। মানে হচ্ছে মানসিকভাবে যদি খারাপ চন্দ্র হয়, তাহলে মানসিকভাবে খুব দুর্বল হয়। এবং যদি ভালো চন্দ্র হয়, সে দেখবেন খুব দয়ালু প্রকৃতির হয় এবং পরের প্রতি তার সহানুভূতিটা প্রচণ্ডভাবে থাকে। একইভাবে যদি কারোর মঙ্গল থাকে, মঙ্গল যদি ভালো হয়, তাহলে সে সাহসী হয়, সে যে কোনো কাজে লিডিং ফ্রন্ট থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে। আর যদি বদ মঙ্গল হয় বা খারাপ মঙ্গল হয়, তাহলে কিন্তু সে প্রচণ্ড রাগী হবে যদি কারোর লগ্নে মানে ওই মঙ্গল থাকে। আর কি বলতে পারি, যদি ধরুন এবার কারোর লগ্নে শনি আছে, লগ্নে শনি থাকলে যেটা মেন প্রবলেম হয়, সেটা হচ্ছে সাফল্য তার খুব দেরিতে আসে, বাট হি ইজ টু মাচ দায়িত্বশীল হয়, সে কিন্তু খুব প্রবলভাবে দায়িত্বশীল হয়। তো লগ্ন থেকে আমরা এই ভাবগুলো বিচার করি। লগ্ন সাপেক্ষে আমাদের সমস্ত কিছু বিচার হয়। লগ্নটা কি মানে আমাদের যেমন একটা বৃত্ত বা সার্কেল আঁকতে গেলে একটা কেন্দ্র দরকার হয়, তাহলে আমাদের জ্যোতিষ বিচারের ক্ষেত্রেও এই লগ্ন ভাবটা হচ্ছে সেই কেন্দ্রটাকে আমরা ধরতে পারি। হ্যাঁ, সেই লগ্নটাকে কেন্দ্র ধরে আমি বাকি বিচারগুলো করি। কেউ একজন আছে, একটু দেখেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? কার্তিক দাস বলছি। হ্যাঁ বলুন কার্তিক বাবু, কার সম্বন্ধে জানবেন? কার্তিক দাস বলছি। হ্যাঁ বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আপনি আগে টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। আপনি টিভির ভলিউমটা একটু মিউট করুন কার্তিক বাবু, ফোনে শুনুন। আপনার আওয়াজটা আসছে না ঠিক মতো, ওই জন্য। আচ্ছা, আমি ওই জন্যই বলছি আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পারবেন। আচ্ছা বলুন। এবার বলুন আপনার জন্ম তারিখ। 2রা মে। 2রা মে। হ্যাঁ বলুন, 2রা মে 1975। 1975। জন্ম সময় বলবেন। 1975 জন্ম সময় আপনার কার্তিক বাবু। টাইমটা বলুন। টাইম সকাল ভোর 5টা 10। ভোর 5টা 10। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান পানিহাটি, সোদপুর। পানিহাটি, সোদপুর। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার কার্তিক বাবু? প্রশ্ন হচ্ছে আমার অর্থনৈতিকটা মানে ঠিক নেই, মানে আগে ভালো ছিল, এখন ঠিক নেই অর্থনৈতিকটা। ঠিক আছে, আমার অর্থনৈতিক ডেভেলপ কবে হবে, আর আমি মানে আগামী দিনে কি মানে কোনো মানে ডেভেলপ করতে পারবো কিনা, বা আমার কোনো চাকরি নতুন করে আসছে কিনা। একদম, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। আচ্ছা, আপনার বৈশাখ মাসে জন্ম? হ্যালো, যাই হোক শুনুন, হয়তো কেটে গেছে। যেটা আপনার প্রবলেম হয়েছে, আপনার অষ্টমস্থ রাহু ঝুট ঝামেলা দেয়। বলছি আপনার কি বৈশাখ মাসে জন্ম? বৈশাখ মাসে জন্ম? কি আমার হচ্ছে মকর রাশি। আচ্ছা যাই হোক, আমি যা বলছি টিভিতে আপনি শুনুন। প্রথম কথা হচ্ছে আপনার অষ্টমস্থ রাহু, ঠিক আছে? অষ্টমস্থ রাহু যেটা দেয় রোগ শোক পরিতাপ বন্ধন বসন দেয়। আপনার অর্থপতি শনি মোটামুটি ঠিক জায়গায় আছে, বাট প্রবলেম হচ্ছে এই বছরটা মঙ্গলের বছর এবং আপনার অর্থক্ষেত্রে মঙ্গল থাকার জন্য ওই অর্থস্থানটাকে পীড়িত করে রেখে দিয়েছে। এই বছরটা আপনার প্রবলেম হবে। নেক্সট ইয়ারে উইল গেট এ গুড চান্স। পরের বছর থেকে আপনার অস্থিরতা কেটে যাবে। রাহু
কেতুর প্রতিকার করবেন, রাহু কেতুর প্রতিকার করবেন, মঙ্গলের প্রতিকার করবেন, চন্দ্রের প্রতিকার করবেন। ঠিক আছে, চন্দ্রের প্রতিকার করবেন, রাহু কেতু আর মঙ্গলের প্রতিকার করবেন, দেখবেন অনেকটা ভালো আছেন। এই বছরে কিচ্ছু নতুনভাবে হবে না, যা হবে পরের বছর থেকে। বুঝতে পেরেছেন? যে মানুষটি ইতিমধ্যেই রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি বেদব্যাস সহ নানা পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত, এছাড়া রাজস্থান মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক স্তরের ডিগ্রি কমপ্লিট করেছেন, তার সাথে কিন্তু আর্যভট্ট সম্মান যে মানুষটির পেয়েছেন, সেই মানুষটির কথা বলার কিন্তু আর কোনো অবকাশ থাকে না। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই শুনছি দাদার কাছ থেকে জীবনে বিপদ আসলে সেই বিপদের কি করে সম্মুখ সমরে লড়াই করতে হবে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন এবং কোথায় গেলে সেই সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু 9836019619 নাম্বার, এছাড়া 9143074028 নাম্বার। যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, হয়তো দাদার চেম্বার যেতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই এই যে নিচে দুটো বুকিং নাম্বার বললাম, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই আপনাদের সমস্যা শুনবেন এবং সমাধানের চেষ্টা করবেন। দাদা আমরা আলোচনায় আসবো, তারা যখন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, অজয় বাবু কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, অজয় বাবু জন্ম তারিখ? 1 মে 1985। জন্ম সময়? রাত্রি 7:30। হুগলি। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে? আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? অনেক ধন্যবাদ। দেখুন, আপনার দাদা মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনার বিয়ে হতে না মানে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। হ্যাঁ, আপনার বিয়ের জায়গা প্রচণ্ডভাবে পীড়িত হয়ে আছে। আপনার বিবাহ ক্ষেত্রে শনি মঙ্গলের একটা ইন্টারাকশান হয়ে আছে, যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে বিবাহ ক্ষেত্রে যে দুটো গ্রহ খুব ভাইটাল। হ্যাঁ, বারবার বলছি, আপনার রবি রাহু যুক্ত হয়ে আছে, রাহুর প্রতিকার একটু করে নেবেন, শনি মঙ্গলের প্রতিকার করে নেবেন, না হলে কিন্তু বিবাহ হওয়া মুশকিল আছে। এটা হচ্ছে ফ্র্যাঙ্ক কথা, একটুখানি ভালো জ্যোতিষকে দিয়ে প্রতিকার করিয়ে নেবেন। ওকে, দেখুন এখানে অনলাইনে মানে আমাদের টেলিভিশনে এইভাবে তো বিচার সমস্ত কিছু করা যায় না, যদি মনে হয় যোগাযোগ করে নেবেন, বলে দেবো। একদম, অনেক ধন্যবাদ। লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবকে আমরা বলি ধনভাব। ধনভাব মানে আমি কিভাবে মূল্যবান। প্রথম কথা হচ্ছে আমি কিভাবে মূল্যবান। এ থেকে কী কী বিচার্য হয়? এ থেকে বিচার্য হয় অর্থ। অর্থ মানে স্ট্যাগ মানি, আপনার কি গচ্ছিত ধন আপনি কতটা করতে পারবেন, সঞ্চয় কতটা করতে পারবেন, বা আপনার পারিবারিক আপনি কতটা ঐশ্বর্য নিয়ে আপনি জন্মেছেন, এগুলো এই স্থান থেকে বিচার্য হয়। আর কি বিচার হয়? আর হয় মুখ, বাকশক্তি এবং খাদ্যাভ্যাস আপনার কীরকম হবে, আপনি কী ধরনের খাবার খেতে পছন্দ করবেন, এই সমস্ত জিনিস দ্বিতীয় ভাব থেকে আলোচিত হয়। আচ্ছা, এর আধ্যাত্মিক দিক কি? এটা আমাদের কি শেখায়? সম্পদকে মানে কিভাবে ব্যবহার করতে হয়, সেই নীতিটা আমাদের দ্বিতীয় ভাব থেকে আমরা জানতে পারি। হ্যাঁ, আর এর নীতি যেটা, সেটাই নীতিটা কি হতে পারে? সেই নীতিটা হচ্ছে ধন ধর্মে ব্যয় করো। মানে ধর্ম মানে শুধুমাত্র মায়ের চরণ নয়, ধর্ম মানে শুধুমাত্র মন্দির মসজিদ নয়, ধর্ম মানে সৎ কর্ম। হ্যাঁ, ধর্ম সেটাকেই বলে, যেটাকে সৎ কর্ম সেটাকেই ধর্ম বলে। আপনি দান বলছে দানে দুর্গতি খণ্ডায়, তো আপনি যদি দান ক্রিয়া করেন তাহলে সেটাও আপনার ধর্মের মধ্যে পড়ে। এবং সম্পদকে যদি আপনি ধর্মে ব্যবহার করেন, সেই সম্পদ দেখবেন আপনার বৃদ্ধি পাবে। আর যদি দ্বিতীয় ভাব ভালো হয় তাহলে আপনার মিষ্টি বাক্য হবে, আপনার আর্থিক স্থিতি ভালো হবে এবং আপনি পারিবারিক সুখ ভোগ করবেন। ঠিক আছে, কেউ একজন আসে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? একটু। সুমনা দাস? সোমা দাস। আচ্ছা বলুন, সোমা দাসের জন্ম তারিখ? 10ই জানুয়ারি 1983। জন্ম সময়? দুপুর 1টা। জন্মস্থান?
জন্মস্থান পানিহাটি। পানিহাটি, বলুন কি প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে ওনার আর্থিক উন্নতি কিরকম হবে, আগামী দিনে কিরকম যাবে, শরীর স্বাস্থ্য আর্থিক উন্নতিটা মেন কিরকম হবে। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন দাদা বলছেন। আচ্ছা, সোমা কি করে? কাপড়ের বিজনেস করে। আচ্ছা, কাপড়ের বিজনেস করলে আমি বলি এর বৃদ্ধিটা না একটু ধীর গতিতে হবে, দাদা জানেন তো, এর বৃদ্ধি হবে বাট একটু ধীর গতিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এর খাবারের ব্যবসা এর হওয়ার চান্স প্রচণ্ড। এ যদি খাবার ব্যবসা করে সাইন করে যাবে, বুঝতে পেরেছেন? মানে একটু না, লটারি ভাগ্য নেই। আমি যেটা আপনাকে বলি যে এর স্যাটার্নের প্রতিকার আর মঙ্গলের প্রতিকার, আজকে এগুলোই আসছে, স্যাটার্নের প্রতিকার মঙ্গলের প্রতিকার একটু করিয়ে দেবেন। আর কি বলে, চন্দ্রটা এর নিজস্ব, এ কিন্তু একটু অল্পতেই ভেঙে পড়া প্রবণতা আছে। হ্যাঁ, তো একটু চন্দ্রের প্রতি, হ্যালো, বলছি এটা চন্দ্রের একটু প্রতিকার করিয়ে দেবেন। যাই হোক, লাইনটা প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। একদম, আর একটু বিস্তারিত জানতে অনুষ্ঠানের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। অনেক ভালো থাকবেন। ধনস্থানে যদি এই কোনো গ্রহর কারোর যদি ধনস্থানে যদি খারাপ গ্রহ সন্নিবেশ হয়, তাহলে সেক্ষেত্রে তার কি কি হবে? অপব্যয় হবে, তার ভাষাটা খুব কটু হবে, সে পারিবারিক দ্বন্দ্বে ভুগবে। আচ্ছা, ধনস্থানে শুক্র থাকলে শুভ ফল দেয়, তার শিল্পী সুলভ ধনলাভ হয়। শিল্পী সুলভ মানে শিল্পী কর্মের জন্য তার ধনলাভ হয়। বৃহস্পতি থাকলে তার কি হয়? ঐশ্বর্য দেয়, ধর্মপরায়ণতা দেয়। রাহু থাকলে হঠাৎ ধনলাভও হতে পারে, আবার যদি রাহু ডিস্টারবেন্স হয় তাহলে অর্থ নাশের একটা ভাব থাকে। আচ্ছা, এটা গেল ধনভাব, দ্বিতীয় ভাব। এরপরে আমরা আসবো তৃতীয় ভাব। তৃতীয় ভাব হচ্ছে যাকে আমরা বলি সহোদর, মানে তৃতীয় ভাবকে বলি সহোদর। সহোদর মানে সহ উদরজাত, মানে ভাইয়ের বিচার আমরা এই তৃতীয় ভাব থেকে করতে পারি। তাহলে এখানে আমার কি সত্তা, তাহলে আমি কিভাবে নিজেকে প্রকাশ করি, সেটা হচ্ছে আমার তৃতীয় ভাব থেকে এক্সপ্লেনেশন হয়। আমি কিভাবে নিজেকে প্রকাশ করি, এ থেকে কি কি মূল শব্দ কি, যে আমার প্রকাশ কিভাবে ঘটবে। আচ্ছা, এখান থেকে আমরা জানি কি ভাই বোন কিরম হবে, আমার সাহস কিরম হবে, আমার প্রচেষ্টা কিরম হবে, আমার কোনো কাজে দক্ষতা কিরম হবে। এই ভাবগুলো আমরা তৃতীয় বা সহোদর থেকে বিচার করি। আর কি করি আমরা, আমাদের লেখা কিরম হবে, আমাদের সঙ্গীতের প্রতি কিরম মনোভাব থাকবে, যন্ত্রপাতি বা হাতের কাজ আমাদের কিরম হবে, সেগুলো এই তৃতীয় ভাব থেকে আমরা বিচার করি। আর আধ্যাত্মিক দিক, কর্মের মাধ্যমে আত্মপ্রকাশ, কর্মের মাধ্যমে আত্মপ্রকাশ। ভালো হলে সাহসী হয়, যোগাযোগ পারদর্শী হয়, মানে কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকে। খারাপ হলে কি হয়? আত্মবিশ্বাসহীন হয়, মানে নিজের প্রতি সেলফ কনফিডেন্স থাকে না। আর আজকে ভাই তৃতীয়া, এই যদি তৃতীয় ভাব কারোর খারাপ হয় তাহলে ভাই বোনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সুতরাং আমি চাইবো কারোর তৃতীয় ভাব যেন খারাপ না হয়। তো যাই হোক, কেউ একজন আছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি দাস বলছি। হ্যাঁ, আরেকবার বলবেন। আমি দাস বলছি, বাগমতি থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলবেন ম্যাডাম। সায়ন দাস। হ্যাঁ, জন্ম তারিখ সায়নের? হ্যাঁ, 2004। 30 এপ্রিল। হ্যাঁ। আচ্ছা, 2004 তাই তো? সায়ন দাস। 2004। 2004 30 এপ্রিল। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় 11:27 সকাল। সকাল 11:27। জন্মস্থান? জন্মস্থানটা বলবেন সায়নের? হ্যাঁ, 2004। জন্মস্থান কোথায় জন্মেছে? কলকাতাতে। কলকাতা। বলুন এবার কি প্রশ্ন আছে আপনার? বললাম যে আমার ছেলে এবার কম্পিউটার সায়েন্স এআই নিয়ে মানে পাস করেছে কলকাতাতে বলছি আমার ছেলে এবার কম্পিউটার সায়েন্স এআই নিয়ে পাস করেছে। ম্যাডাম, আপনি আগে ফোনের চেষ্টা করছে, এখন সার্ভিস মানে এখন আছে। আমি বলছি আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে সবটা শুনতে পারবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনার ছেলে সার্ভিস পাওয়ার যোগ অবশ্যই আছে, ঠিক আছে, কিন্তু টেকনিক্যাল লাইনে ও যে লাইনে পড়াশোনা করেছে সেই লাইনে চাকরিও পাবে না।
আর ওকে বলুন গৃহ থেকে দূরে গিয়ে চেষ্টা করতে, মানে বাড়ির বাইরে, কলকাতার বাইরে যদি চেষ্টা করে ও পেয়ে যাবে। এর মঙ্গলের প্রতিকার মাস্ট, এর চন্দ্রের প্রতিকার মাস্ট, এবং এর টেকনিক্যাল লাইনের সঙ্গে রাহু যুক্ত হয়ে বসে আছে। এ যেহেতু টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছে, এবং রাহু কলিতে হচ্ছে মানে প্রদায়ক, মানে কোনো কিছু আপনি পাবেন কি না এবং সেই পাওনার ভাগটা আপনার কতটা সেটা নির্ভর করে রাহুর ওপর এই কলিযুগে। তো সেই সেন্সে যেহেতু আপনার টেকনিক্যাল লাইনের সঙ্গে রাহু বসে আছে, তাহলে ও চেষ্টা করবে ওর যে গেটেবিলিটি তা থেকে ওটাকে দূরে সরাতে। রাহুর প্রতিকার আপনার ছেলের জন্য মাস্ট, এগুলো করিয়ে দেবেন, দেখবেন আপনার ছেলে ভালো চাকরি পেয়েছে, এবং ওকে বলবেন আউট অফ স্টেট যেতে, তাতে ওর উন্নতি বেশি হবে। আর একটু বিস্তারিত জানতে অনুষ্ঠানের পরে কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যে সকল ভক্তবিন্দু নিজেদের গ্রহদোষ নিবারণ করতে চাইছেন তারা কিন্তু প্রত্যেকেই যোগাযোগ করতে পারেন, কারণ দাদা কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু প্রত্যেক অমাবস্যায় যে নবগ্রহের বিশেষ যে পুজো আছে সেই পুজো অর্চনা করেন। দাদার যে নিজস্ব মন্দির প্রাঙ্গণ রয়েছে ঝামছিয়া ঝন্টি শীতলা কালী আশ্রমে, সেখানে কিন্তু পূজা অর্চনা করেন, এবং আপনারা কিন্তু আপনাদের গ্রহদোষ নিবারণের জন্য সেখানে কিন্তু যোগদান করতেই পারেন। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক বুধবারে দক্ষিণেশ্বরে, এবং কোলাঘাটে কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাবেন বাইকন্টাকে। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্যই কিন্তু সদা সর্বদা উপস্থিত থাকেন ডক্টর অভিজিৎ ঘোষাল, জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি ইতিমধ্যেই বহু মানুষের কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান করেছেন এবং আগামী দিনেও সমস্যার সমাধান করবেন বলেই কিন্তু দাদা প্রতিজ্ঞাবদ্ধ। দাদা আমি বলি, ধরুন এই যে একটা জ্যোতিষী আর একটা ক্লায়েন্টের মধ্যে যে সম্পর্ক, এটা হওয়া উচিত ভাই বোনের সম্পর্ক, এটা হওয়া উচিত মানে আত্মীয়তার সম্পর্ক। কেন সম্পর্কটা বলি, প্রথম কথা, আমি যদি আপনার প্রবলেমটাকে আমি নিজের বলে না বুঝতে পারি বা আমার নিজের বলে না অনুভব করি, তাহলে আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার জীবনে আমি কোনো দিন আপনার উপকার করতে পারবো না। এটা আমার ধারণা, এটা আমার পার্সোনালি মনে হয়। আমার মন্দিরে বহু দূর দূর থেকে, বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসে, এবং তারা একটা জিনিসের স্যাটিসফ্যাকশান যে তারা কিন্তু আমার মন্দিরে এসে একটা হোম অ্যাটমসফিয়ার, কালী পুজোর রাত্রিরেও আমার মন্দিরে বহু দূর দূরান্তের ভক্ত ছিল, সারা রাত তারা ছিল, তারা হোম গ্রহদোষ নিবারণে যে হোম, মায়ের পূজা পাঠ সমস্ত কিছুতে তারা সামিল হয়েছে, এবং আমি চেষ্টা করেছি তাদের একটা হোমলি অ্যাটমসফিয়ার দান করার বা প্রদান করার, যাতে তাদের মধ্যে এটা না হয় মনে হয় যে আমি কোনো জ্যোতিষের কাছে এসেছি, তাদের মনে হয় যেন এইটা আসে যে আমি আমার দাদার কাছে এসেছি, বা আমি আমার ভাইয়ের কাছে এসেছি, বা বন্ধুর কাছে আসছি। আমি বলি প্রকৃত জ্যোতিষ একজন সেই যে একজন ভালো বন্ধু হবে, একজন ভালো ফিলোসফার অ্যান্ড গাইড হবে। হ্যাঁ, তো জ্যোতিষ অনেক ভালো জ্যোতিষ আছে, অনেক ভালো জ্যোতিষ ভালো কর্ম করছে। আপনারা ভালো জ্যোতিষের ছত্রছায়ায় থাকুন, দেখবেন আপনাদের জীবনটা অনেক মানে সহজভাবে আপনারা আপনাদের জীবন বৈতরণীটা পার করতে পারবেন। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অস্থিরতা আছে, সেটা আপনারও আছে, সেটা আমারও আছে। আমি জ্যোতিষ বলে এই নয় যে আমার জীবনেও কোনো অস্থিরতা নেই, কিন্তু আমি মনে করি যদি আমরা ধর্মের পথে থাকি, আমরা যদি মায়ের চরণে থাকি, আমরা যদি ঠিকঠাক মানে বারবার আমি একটা কথা কি বলুন তো, মানে কী বলি বলুন তো, যদি কোনো আপনি একটা নির্দিষ্ট পদ ধরুন রন্ধন করছেন, রান্না করছেন, সেক্ষেত্রে দেখবেন তার যা মানে আপনি ইউটিউব দেখে যদি কোনো দিন রান্না করেন, যদি কোনো ভালো রাঁধুনির ইউটিউব দেখে রান্না করেন না, দেখবেন তাতে যদি ঠিক ঠিক পরিমাণগুলো আপনারা ওই রান্নাটায় দেয় এবং যা যা বলছে তাতে সেটা যদি মেনে চলেন না, দেখবেন রান্নাটা কিন্তু মানে একদম টেস্টফুল হবে। তো আমিও বলছি আপনাদের জীবনের যে নেগেটিভিটি সেগুলো কাটানোর জন্য আমাদের 3 রকম মৃত্যু আছে। কী কী মৃত্যু? একটা হচ্ছে দৈহিক মৃত্যু, একটা হচ্ছে সামাজিক মৃত্যু, একটা হচ্ছে আর্থিক মৃত্যু। আর্থিক মৃত্যু কারোর যদি হয়ে যায়, মানে হি উইল গেট এ চান্স টু কাম ব্যাক। তো যাই হোক, আজকে মানে একদমই সময় নেই, হ্যাঁ, আর কথা বলার মতো সময় একদমই নেই। আমি আবারও বলি, লাস্টবার একটা কথা বলে যেটা দিয়ে শেষ করব, যে সমস্ত ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক, সবাই ভালো থাকুক, এবং সমস্ত আমার বোনেরা দীর্ঘজীবী হন, ভালো থাকুন, সুস্থ থাকুন। একদম আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।